হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রির লেকচার শুরু করেছি এবং একটা প্রথম লেকচার আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে লেকচার 2। আমরা আজকে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস অথবা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট এর দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। প্রথম পার্ট আমি বলেছিলাম শেষের দিকে যে আমি এর পরের দিন বলতে আমি হচ্ছে ইনভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো। তো আমরা একটু দেখতে চাই। আমি আগে ডেফিনেশনটা লিখবো, এরপর হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করবো যে আসলে ইনভ্যারিয়েন্ট কি। তাহলে আমি একটু লিখতে চাই ইনভ্যারিয়েন্ট। তো ইনভ্যারিয়েন্ট ব্যাপারটা হচ্ছে, ধরো আমি একটু তোমাদেরকে সাথে বেসিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা একটা ব্যাপার পড়েছি বা আমরা গ্রামের ভাষায় বলে থাকি যে শেষরা লোক, এরকম একটা কথা বলে থাকি। ধরো আমি যখন মানুষজনকে নবম দশম শ্রেণীতে পড়াতে যাই অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর কথা বলি, তখন তাদের সাথে আলোচনা করি। আমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যখন পড়াতে যাই তখন একটা শব্দ খুব ইউজ করি, সেটা হচ্ছে শেষরা ফাংশন, এলাকার ভাষায় ইউজ করতে গেলে। তো আমি যখন ডিফারেন্সিয়েশন শেখাতে চাই তখন আমি স্টুডেন্টদেরকে একটা বলে যাই যে এরকম পৃথিবীতে এরকম কিছু মানুষ দেখবা যে যাদের উপর যা কিছু চালানো হোক না কেন তারা কোনোদিন পরিবর্তন হয় না। যেমন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি, এরা হচ্ছে আসলে স্যাসরা দল, দুইটাই। এদের উপরে তোমরা যে কোনো কিছুই, মানে যত ভালো কিছু প্রয়োগ করো না কেন, এরা কোনোদিন চেঞ্জ হবে না। এদেরকে এই কারণে আমরা স্যাসরা ফাংশন বলবো। যেমন e⁻x, এটাকে আমি সবসময় স্যাসরা ফাংশন বলে থাকি। কেন বলে, আমি যখন এর উপর ডিফারেন্সিয়েশন করতে চাই, দেখো এ কোনোদিন ভালো হয় না, বলছে এরকমই থাকে, e⁻x হয়ে যায়। আবার আমি যখন এই e⁻x কে আমি ইন্টিগ্রেশন করতে চাই, তখন এই e⁻x এর ইন্টিগ্রেশন ও e⁻x থাকে, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না। তো এরকম ব্যক্তি যাদের উপর ধরো এই যে e⁻x, এটার উপর কিন্তু আমি ধরো একটা অপারেশনই বলছি, এখন অপারেশন চালাচ্ছি যে একবার ডিফারেন্সিয়েশন করছি একবার ইন্টিগ্রেশন করছি, কিন্তু এর কোনো ধরনের ভালো হওয়ার মানে চান্স দেখছি না, অর্থাৎ e⁻x রয়ে যাচ্ছে। তো এরকম একটা ব্যাপারই আসলে হচ্ছে ইনভ্যারিয়েন্ট। ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে সে আসলে আমরা অপারেশন চালানোর ফলেও সে আসলে চেঞ্জ হবে না। তো এই ব্যাপারটাই হচ্ছে আসলে ইনভ্যারিয়েন্ট। তা আমি একটু লিখতে চাই, তো এটা একটু মুছে দিই, এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আমরা ডেফিনেশনটা লিখে ফেলতে চাই। তো তো আমরা লিখি যে সাম এক্সপ্রেশন রিমেইন আনচেঞ্জড changed under any transformation of any transformation of axis, then this expression are called, কি বলা হবে, ওই এক্সপ্রেশনকে আমরা বলবো হচ্ছে তোমার ইনভ্যারিয়েন্ট। তো আমি এখন একটু বুঝাতে চাই, আমরা তো এর আগে যেটা বুঝাচ্ছি যে একদম শর্টকাট, তুমি যদি কিছু নাই বুঝো, ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে আমি কোনো তার উপরে যতই ভালো কিছু চাপাই দিই না কেন অথবা তাকে যতই প্রেশার করি না কেন, সে কোনোদিন চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, এই ব্যাপারটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে? তাহলে আমি এটার ক্ষেত্রে একটু দেখতে চাই যে এখানে আসলে ইনভ্যারিয়েন্ট মানে কি। ইনভ্যারিয়েন্ট আমি কোন চ্যাপ্টারে পড়াচ্ছি, বলছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস বা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি বলছে, এমন কিছু এক্সপ্রেশন পাবা, এই কারণে লিখছি সাম এক্সপ্রেশনস, এমন কিছু এক্সপ্রেশন আমরা পাবো সেইটা রিমেইন আনচেঞ্জড, মানে আনচেঞ্জ থাকবে, কোনো সময় চেঞ্জ হবে না। এই যে লিখে লিখছি এখানে দেখো, এই যে এখানে রিমেইন আনচেঞ্জড, এবং কি, এবং বলছে রিমেইন আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, কিন্তু সেটা কার আন্ডারে সেটা ওরা বলে দিচ্ছে যে আনচেঞ্জ থাকবে আন্ডার এনি ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। অর্থাৎ আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস হচ্ছে আমরা তিন ধরনের পড়েছি, রাইট? একটা হচ্ছে ট্রান্সলেশন, আর একটা হচ্ছে রোটেশন, আর একটা হচ্ছে রিজিড বডি মোশন। তো এমন কিছু এক্সপ্রেশন আমরা পাবো, এখন যদি এই যে তিনটা বক্স করেছি, এই বক্সের কথাটা আমি যদি একদম সহজে বলি, যেমন কিছু এক্সপ্রেশন আমরা পাবো যেগুলো সবসময় আনচেঞ্জ থাকবে, কি করার ফলে, বলে যে কোনো ট্রান্সফরমেশন করি না কেন, হোক সেটা ট্রান্সলেশন, হোক সেটা রোটেশন অথবা রিজিড বডি মোশন, এমন কিছু এক্সপ্রেশন আমরা পাবো সেখানে যদি আমরা ট্রান্সলেশন, রোটেশন অথবা রিজিড বডি মোশন অ্যাপ্লাই করি, দেখা যাবে সেই এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে না, মানে আনচেঞ্জ থাকছে। তাহলে আমরা সেই এক্সপ্রেশনকে বলবো হচ্ছে ইনভ্যারিয়েন্ট, সহজ কথা। তাহলে আমরা দেখো এই কারণে লিখছি যে তাহলে এই যে যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন আর কল্ড ইনভ্যারিয়েন্ট। এখন আমরা একটু এক্সাম্পল দিলে আরো বেশি ভালো হবে, এই কারণে আমরা এখন একটু এক্সাম্পল দিতে চাই। আমি একটা এক্সাম্পল দিই, তারপরে শুরু করতে চাই। তো এক্সাম্পল, ওকে, এক্সাম্পল কি দিতে চাই, আমি একটা লিখে ফেলি। লেট ax স্কয়ার প্লাস 2 8 xy
প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন আমরা জানি, এবং বি অ্যান্ড ইকুয়েশন। দেন আমাকে দেখাতে বলছে দেন দা কোএফিসিয়েন্ট মানে সহগ অফ x স্কয়ার xy and y স্কয়ার আর invariant under translation or invariant under translation। আমাকে দেখাইতে বলছে কি, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। আমি যদি একটু একটা ভিন্ন কাল নিয়ে তোমাদেরকে দেখাতে চাই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা রূপটা কিরকম এই যে দেখা যাচ্ছে, x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। আমাকে দেখাইতে বলছে কি, দেখাইতে বলছে আমাকে দেখাইতে বলছে যে কোফিসিয়েন্ট মানে সহগ অফ কার সহগ বলছে x স্কয়ার xy এর প্রোডাক্ট এবং হচ্ছে y স্কয়ার এর সহগগুলো। আবার বলছে এই যে তিনটা জিনিস দেখতেছো এর সহগ ইনভ্যারিয়েন্ট মানে কি বলছে, এর সহগগুলো আনচেঞ্জড আন্ডার ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন করার ফলে এর সহগগুলো কি হবে না, চেঞ্জ হবে না। আমরা কি দেখতে চাই যে ট্রান্সলেশন করতেছি কিন্তু আমার কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, এটা দেখাতে পারলে হয়ে গেল। ঠিক আছে, তো আমরা সেই কাজটা একটু করতে চাই। আমরা একটু দেখতে চাই যে আসলে কি ট্রান্সলেশন করার পরে চেঞ্জ হচ্ছে কিনা। তো তোমরা জানো যে আমরা একটু এটা যদি সুন্দর করে আমাদের কথা হচ্ছে যে কোনো কিছু আমরা লিখবো সেটা আমাদের মনের ভাষা দিয়ে, মানে আমার কথা হচ্ছে নোট গাইড বা স্যার কিছু বলছে সেটাই করতে হবে এরকম কোনো কথা নেই। এই লেখাটা, এই যে লেখা ম্যাথমেটিক্স লেখা, এটা এক ধরনের সাহিত্যের ন্যায়। অর্থাৎ তুমি তোমার প্রেমিকার নিকট চিঠি লিখবা, সেটা কিভাবে লিখবা এটা তো অন্য একজন লিখে দিবে না। এই কারণে এই লেখাগুলো নিজের ভিতর থেকে আসতে হবে, মানে কিভাবে কি করলে কতটা সুন্দর হবে সেটা নিজের মধ্যে। তা আমি নোট বইয়ের মতো লিখছি না, আমি একদম সহজ কথা, যে সেটা হচ্ছে আমরা জানি যে উই নো দ্যাট দ্য ফর্মুলা ফর ট্রান্সলেশন, আমরা জানি ট্রান্সলেশন করার ফলে যে ফর্মুলা সেগুলো আমরা কালকে শিখে আসছি। এই জন্য দেখবা আমরা কালকে কিন্তু কোনো ধরনের ম্যাথ প্র্যাকটিস করি, কারণ আমি তো জানি যে আমাকে ইনভ্যারিয়েন্ট করতে গেলে প্র্যাকটিস করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে বিসিএস এ কোনো ধরনের ম্যাথ আসে না। এই কারণে আমি ম্যাথ মানে বিসিএস এর সলভ গুলো করতে পারছি না। আমরা যখন পরের চ্যাপ্টার অর্থাৎ পেয়ার অফ স্ট্রিট লাইন করব, তখন আবার আমরা বিসিএস এর ওখানে অনেক কোশ্চেন আসে, তখন আমরা বিসিএস এর কোশ্চেন সলভ করব। আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়বো। যদি সেখান থেকে বিসিএস এর কোশ্চেন আসে সেগুলো আমরা বিশ্লেষণ করে কোশ্চেন গুলো সলভ করবো। আর যদি না আসে তাহলে আমরা নিজেরা কিছু প্র্যাকটিস করব, এটা জাস্ট জানার জন্য। আর আমি কিন্তু আগেই বলে রাখছি যে ট্রান্সফরমেশন অফ এক্সিস বেশি আসে না বিসিএস এ, কিন্তু আমাদের অন্যান্য কোর্স গুলো পড়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই কারণে এটা পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, ফর্মুলাটা কি জানি? আমরা জানি যে ওই সময় আমরা ফর্মুলা তৈরি করে আসছিলাম এবং প্রমাণ করে আসছিলাম x সমান হচ্ছে x বার প্লাস আলফা এন্ড y সমান ছিল হচ্ছে y প্রাইম, বা বার বলা উচিত না, প্রাইম বল, y প্রাইম আর বিটা। এবং আলফা বিটা এবং x প্রাইম y প্রাইম এগুলা কি আমরা কিন্তু সবই জানি। একটা পয়েন্ট ছিল নতুন কোঅর্ডিনেট সিস্টেমে তার স্থানাঙ্ক ছিল হচ্ছে x প্রাইম ও y প্রাইম, এবং নতুন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে অরিজিন ছিল হচ্ছে আলফা বিটা। এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে এগুলো আমি একটু মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা জানি। এখন আমরা হচ্ছে এই যে উপরে যেটা দেখো এই সমীকরণে বসাই দেবো, তাইলে এরপরে আমরা বাকি কাজটুকু করবো। আচ্ছা, তাহলে আমরা বসাই দিতে চাই এ x সমান হচ্ছে x প্রাইম প্লাস আলফা হোল স্কয়ার প্লাস 2h x সমান হচ্ছে x প্রাইম প্লাস আলফা, তারপর y প্রাইম প্লাস বিটা y সমান, এরপর হচ্ছে b y স্কয়ার মানে হচ্ছে y মানে হচ্ছে আবার y প্রাইম বিটা হোল স্কয়ার প্লাস 2g x মানে হচ্ছে x প্রাইম প্লাস আলফা প্লাস 2fy মানে হচ্ছে y প্রাইম প্লাস বিটা প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এবার এবার আমরা একটা কাজ করবো, আমি যে কথাগুলো বলছি এটা যেহেতু সহজ, একটা লাইন আমি স্কিপ করতে চাই। সেটা হচ্ছে দেখো আমরা কি কাজ করবো, এরপর থেকে এটাকে ভাঙবো। আবার বলছি এই ব্যাপারগুলোকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলার মানে কথা বলতে চাচ্ছি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করবো। আবার এখানে এই দুটার প্রোডাক্ট নিব, এখানে আবার y প্রাইম প্লাস বি টা হোল স্কয়ার এটা সূত্র নেবে, এরপর এগুলোকে গুণ করে তারপরে হচ্ছে আমরা কাজ করবো। এখানে আমাকে কি দেখাইতে বলছে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মানে তোমার সহগগুলো আছে তাদের মানে সহগ, কার সহগ বলছে এক্স স্কয়ার এক্স ওয়াই প্রোডাক্ট এবং ওয়াই স্কয়ার, এর সহগগুলো আমার হচ্ছে ইনভ্যারিয়েন্ট থাকে। তাহলে আগেও যেরকম এখানেও সে একই রকম থাকবে, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে দেখো তো আগে 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 বলতে ট্রান্সলেশন করার আগে সহগ দেখো তো, এক্স স্কয়ারের সহগ কত ছিল, এক্স স্কয়ারের সহগ এক্স স্কয়ার এর কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার আমি এখানে লিখে দিই, কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার ছিল হচ্ছে আমার এ। তারপর দেখো কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই হচ্ছে আমার ছিল হচ্ছে 2h, আর
কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার হচ্ছে ছিল বি। আমরা দেখতে চাই যে ট্রান্সলেশন করলাম, মানে ট্রান্সলেশন ফর্মুলা ইউজ করলাম, তার ফলেও আমার কোনো ধরনের এই সহগগুলার কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, এটা আমাকে দেখাইতে হবে। বুঝতে পেরেছো কথা আমার, নাকি বুঝো নাই? আমরা এটা একটু দেখতে চাই। আবার বলছি, আমরা দেখতে চাই আমরা এই যে ট্রান্সলেশনের ফর্মুলাটা বসালাম, তারপরেও আমাকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই এর প্রোডাক্টটা যে তোমার কোফিসিয়েন্ট গুলো কখনো চেঞ্জ হচ্ছে না, সেটা আমাকে দেখাইতে হবে। তো আমরা একটু যাই, আমরা একটু এটাকে ভেঙে দিই। এ, এখানে আমরা জানি এখানে হচ্ছে এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আচ্ছা, প্লাস 2h। দেখো আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে থাকে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স প্রাইম বিটা, পরে থাকে হচ্ছে ওয়াই প্রাইম আলফা প্লাস আলফা বিটা। আচ্ছা, এরপর বি, এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার, সরি ওয়াই প্রাইম স্কোয়ার হবে, ওকে, ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 2y প্রাইম বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস, এবার দেখো আমরা হচ্ছে 2g এক্স প্রাইম প্লাস 2g আলফা প্লাস 2f y প্রাইম 2f বিটা প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এবার আমাদের, তোমরাই বুঝতে পারো, এবার আমাকে আসলে দেখাইতে হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার এর কোফিসিয়েন্ট এরা হচ্ছে আনচেঞ্জ। তাহলে আমি কি করব, আমি দেখতে চাই এবার কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে তাদেরকে নিয়ে দেখতে হবে। দেখো এটার মধ্যে শুধু একটা এক্স স্কোয়ার আছে, এই টার্মটার মধ্যে, এই টার্মটার মধ্যে না। তাহলে আমি যদি এখন কমন নেই, তোমরা এখন বুঝতে পারবা, দেখবা এ এক্স প্রাইম হোল স্কোয়ার, তারপর আমি যদি সাজাই এবার 2h এক্স প্রাইম ওয়াই প্রাইম, এগুলো একটু মুছে দাও, আচ্ছা, 2h এক্স প্রাইম ওয়াই প্রাইম, আমি কোনটা নিলাম, প্রথম টার্ম নিয়েছি এইটা, এরপর নিয়েছি এটা, কেন কি কিভাবে সাজাচ্ছি, আমি আসলে এই উপরেটার মতো করে সাজাবো, এই উপরেটার মতো, তারপর আমি দেখবো যে আসলে সেম থাকে কিনা। ওকে, তাহলে আমি সেই কাজটাই করতে চাচ্ছি। এরপর আমরা লিখতে পারি, দেখো বি ওয়াই প্রাইম হোল স্কোয়ার, তারপর লিখতে পারি 2, আমরা এবার এক্স প্রাইম কমন নিব, তাহলে এ আলফা এইচ বিটা প্লাস জি, এখানে এক্স প্রাইম, দেখো দেখো এই টার্মগুলোর মধ্যে এক্স আছে, দেখো কোথায় কোথায় আছে, এই যেটার মধ্যে এক্স প্রাইম আছে, তাহলে এইটার সাথে একটা এ গুণ হবে, সেটা লিখছি, এ আলফা 2 যেহেতু কমন নিয়েছি, পরেরটা দেখো এখানে একটা এক্স প্রাইম আছে, সেটা কমন নিয়েছি, আর কোথায় এক্স প্রাইম আছে, এখানে একটা এক্স প্রাইম আছে, সেটা কমন নিয়েছি। বুঝতে পেরেছো, এই কাজগুলো করছি। ওকে, তাহলে আমি এটা লিখে ফেললাম, এরকম কমন নিচ্ছি, এগুলো কিন্তু আমরা জানি একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে, তাই এটা আমরা বললাম না। 2, এখানে হচ্ছে এইচ আলফা বি বিটা প্লাস এফ, এখানে ওয়াই প্রাইম, এবার সি হিসেবে বাকি যে টার্মগুলো থাকে সেগুলোকে লিখবো। বাকি কি কি থাকে, দেখো আমার কাছে এ আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c, এটা হচ্ছে এবার আমাদের মনে করো c ইকুয়ালস টু 0। তুমি দেখো এই যে আমরা কোথা থেকে লিখলাম, এই লাইন থেকে লিখছি, এই লাইন থেকে জাস্ট কমন কমন নিয়েছি, যেখানে যেখানে আছে সেটা সেটা করেছি। আচ্ছা, এবার একটু আমরা তাকাতে চাই আগের ইকুয়েশন, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ছিল a, এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট কিন্তু 2h, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট কিন্তু b, দেখো তো এখানে, এই যে দেখো এখানে এক্স এক্স প্রাইমের কোফিসিয়েন্ট a আছে, এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট 2h আছে, ওয়াই প্রাইমের কোফিসিয়েন্ট b আছে, তার মানে কি এই কোফিসিয়েন্ট গুলা আনচেঞ্জড। তাহলে আমরা কি বলতে পারি যে দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার আর ইনভ্যারিয়েন্ট। কিন্তু আমাকে যদি বলতো দ্য কোফিসিয়েন্ট অফ এক্স, আবার বলছি দ্য কোফিসিয়েন্ট অফ এক্স আর ইনভ্যারিয়েন্ট, তাহলে কিন্তু ইনভ্যারিয়েন্ট হতো না, কারণ এটার ক্ষেত্রে এই দেখো এখানে এখানে দেখো, এখানে হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 2g, কিন্তু এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত, মানে এক্স প্রাইমের কোফিসিয়েন্ট হচ্ছে অনেকগুলা, দেখতে পাচ্ছ, তাহলে এটা কিন্তু আর ইনভ্যারিয়েন্ট হতো না। তাহলে ইনভ্যারিয়েন্ট কারা কারা হলো এই ইকুয়েশনের ক্ষেত্রে, বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই এর প্রোডাক্ট, এর কোফিসিয়েন্ট গুলো কি হচ্ছে ইনভ্যারিয়েন্ট। তাহলে আমরা এই কথা এখন প্রমাণ করে ফেলছি, নাকি বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা এটা একটু লিখে দিতে চাই, এখন লিখবো হেন্স, ওকে, যে হেন্স the coefficient of x square xy and y square are invariant। তাহলে এগুলো আমরা পারবো, ঠিক আছে? ওকে, তা আমরা এখন থেকে অনেক কিছু আছে প্রমাণ করতে গেলে, আমরা চাইলেই অনেক কিছু প্রমাণ করতে পারি, এগুলো ম্যাথ করতে পারি, যেহেতু আমরা বেসিক বুঝে গেছি। আর এগুলো থেকে বিসিএস বেশিরভাগ কোশ্চেন আসে না, এই কারণে আমরা বেশি কোশ্চেন করবো না, তবে আমি কিছু নোট ডাউন করে দিচ্ছি, সেগুলো একটু যদি জানা যায় তাহলে আমাদের জন্য ভালো হবে। জাস্ট নোট, নোট প্রত্যেকটা প্রমাণ করা যাবে, তবে আমরা প্রমাণ করবো না, শুধুমাত্র নোট, এখন আমরা বুঝতে পারবো ব্যাপারগুলো। আচ্ছা, 1 নাম্বার দিয়ে লিখতে চাই, দেখো 1 নাম্বার কথা হচ্ছে দ্য ডিগ্রি, আমি তারপর বুঝাই দেবো একটু একটু করে, যেটা একটু কঠিন মনে হবে সেগুলো বুঝাই দেবো। দ্য ডিগ্রি অফ অ্যান, কিন্তু প্রুভ করবো না, হ্যাঁ, the degree of an equation is an invariant under any transformation। যে কোনো ট্রান্সফরমেশনের আন্ডারে তুমি ফরমেশন,
এটা কি বোঝাতে চাইছে যে একটা ইকুয়েশনের ডিগ্রি সবসময় ইনভেরিয়েন্ট হবে, তুমি যে কোনো ট্রান্সফরমেশন করো না কেন। যেমন আমাদের এই এক্সাম্পলটা দেখো, এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ এখানে, এই যেখানে এই বক্সটাতে ডিগ্রি কত, বলছে 2, দেখতে পাচ্ছ। এখন আমরা দেখতে চাই ট্রান্সলেশন করতে করছিলাম এই ইকুয়েশনের ক্ষেত্রে, যে কোনো ট্রান্সফরমেশন করো না কেন তুমি, এখানে বলছে যে কোনো ট্রান্সফরমেশন করো না কেন তুমি, দেখো আমি কি এখানে ট্রান্সলেশন করছিলাম, করার পরে দেখছি এটা ডিগ্রি কত আছে, 2 আছে। তার মানে একটা ইকুয়েশনের ডিগ্রি সব সময় ইনভেরিয়েন্ট হবে, যে কোনো ট্রান্সফরমেশন আমি করি না কেন। বলো তো বুঝছো কিনা? তাহলে এগুলো একটু জানতে হবে, জাস্ট এগুলো একটা খেলা, এখন থেকে এগুলো জাস্ট একটা খেলা। মাঝে মাঝে মনে হবে যে এগুলো কেন করি, হ্যাঁ এগুলো কেন দরকার আছে। এর অ্যান্সার হচ্ছে, ধরো তুমি কারোর সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছো, ইনভেরিয়েন্ট নিয়ে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। এখন দেখো 5 এর ছেলেপান কিন্তু এগুলো পারবে না, কিন্তু তুমি আমি কিন্তু ইনভেরিয়েন্ট নিয়ে হাজার হাজার তথ্য দিতে পারবো যে স্যার আসলে ইনভেরিয়েন্ট এরকম এরকম। এই যে বিভিন্ন গল্প বানাতে পারবো, আমাদের বন্ধুরা যাদের যারা ভালো হচ্ছে না, বা আমরা নিজেরা ভালো হচ্ছি না, তারা সবসময় আমরা বলবো যে আমরা নিজেরা ইনভেরিয়েন্ট রয়ে গেলাম, সেই ফার্স্ট ইয়ারে যা ছিলাম এখনো তা, পড়াশোনা বুঝতেছি না, পড়াশোনা ফিল করছি না, শুধুমাত্র মুখস্থ করছি, মানে আমরা হচ্ছে ইনভেরিয়েন্ট। এই কথাগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো। ম্যাথমেটিক্স এর হচ্ছে একটা জাস্ট ভাষা, সেই ভাষাগুলো আমরা ইউজ করতে চাই, শুধুমাত্র আমরা নাম্বার পেতে চাই না। ঠিক আছে, আচ্ছা আমরা 2 নাম্বার লিখতে চাই, 2, আমরা এগুলো কিন্তু নোট। আচ্ছা, এরপর দেখো the distance between uh, 2 points uh, is an invariant under any transformation। এখানে কিন্তু আমরা ট্রান্সফরমেশন দ্বারা আসলে বোঝাচ্ছি ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস অথবা কোঅর্ডিনেট, ওকে, আবার কিন্তু যে কোনো ট্রান্সফরমেশন পাইবো না। আচ্ছা, তো এখানে আমরা আসলে আবার কি বোঝাতে চাচ্ছি এটা একটু বলতে চাই, ফিল করাতে চাই। আচ্ছা, এটা দ্বারা আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমরা যখন ট্রান্সফরমেশন করবো তখন দুটি পয়েন্টই চেঞ্জ হবে, তাই না? আমরা ধরো এই যে একটা পয়েন্ট আর এই যে একটা পয়েন্ট, আমরা ট্রান্সফরমেশন করবো। সাপোজ মনে করছি এটা ছিল আমাদের, ধরো এটা ছিল আমাদের ওল্ড, এরপর আমাদের একটা নিউ চলে আসলো, সাপোজ এই যে নিউ কোঅর্ডিনেটস চলে আসলো, তাহলে কিন্তু দেখো এই দুটো পয়েন্টই কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিউ কোঅর্ডিনেটের সাপেক্ষে। এটা ধরো p1 প্রাইম হয়ে গেল, এটা p2 প্রাইম হয়ে গেল, কিন্তু এই দুটো পয়েন্টে ঠিক আছে তোমার কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু তাদের ডিসটেন্স, তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স, এটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, তুমি যে কোনো ট্রান্সফরমেশন করো। নাকি বুঝো নাই? তাহলে আমরা সেই কথাটা বুঝতে, এটা চিরন্তন সত্য কথা, যে তুমি একটা মানুষকে ধরো, তোমার প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয় এখানে একটা আছে, আর তোমাদের ডিপার্টমেন্ট আছে এখানে, তুমি যেখানেই থেকে মানে তুমি যেখান থেকে গণনা করো না কেন, তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স, তারা কিন্তু কোনোদিন মানে তোমার চেঞ্জ হবে না। ধরো আমার একটা হল আছে, ধরো এটা হচ্ছে আমার হল, এটা হচ্ছে ধরো আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম। আমি আমি যদি এখান থেকে আমি মাপি যে এই দুটো পয়েন্ট কত ডিস্টেন্স আছে, সেটাও দেখবা আজীবন এখানে যদি 10 কিলোমিটার হয়, আমি যদি আরেকটা দূরের হল থেকেও বলি যে আচ্ছা বলো তো যে ওই দুটো পয়েন্টের ডিস্টেন্স কত, সেটাও 10 কিলোমিটারই হবে। তা আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে ডিস্টেন্স যে কোনো দুটো পয়েন্টের সেটা সবসময় ইনভ্যারিয়েন্ট হবে, তুমি যে কোনো ট্রান্সফরমেশন করো না কেন। ওকে, তো এগুলো একটু জানতে হবে। তো এগুলোর প্রুফও থাকে মাঝে মাঝে বইগুলোতে, অনেক বইতে। তো আমরা আসলে কোর পয়েন্ট গুলো নিয়ে আসছি শুধুমাত্র এমনিতে জানার জন্য, এগুলো যে একদম পরীক্ষা আসবে তো এরকম না। তবে কখনো কখনো আমরা যখন টিচার নিয়োগ শুনি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়োগ হয়, তখন হচ্ছে এই ধরনের কোশ্চেন স্যাররা করতে পারে। তবে আমি এখন জানি না এটা করে কিনা, কারণ করার লোক নাই, আর পড়ারও লোক নাই, আমরা নিজেরাও পারি না। এবং আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড়, কিন্তু আমরা নিজেরা কিন্তু ওরকম প্রোডাক্টিভ না। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা কিন্তু ভালো পারি না, আমরা কিন্তু আমাদের ম্যাথমেটিক্স দেখলে ভয় পাই। এখন আমাদের আমি তো জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করি, তো জাহাঙ্গীরনগরে আমরা এই জাহাঙ্গীরনগর একটা গ্রুপ আছে, সেখানে একটা টিউশন অফার পাইলে দেখা যাচ্ছে বলতে দেরি আসতে 100 মানুষ কমেন্ট করে ফেলে যে ভাই আমার দরকার। কিন্তু আমরা ওই গ্রুপে যদি বলি যে আসুন আমরা রিয়েল অ্যানালাইসিস কে, আমার ছেলের জন্য একটা রিয়েল অ্যানালাইসিস এর টিচার লাগবে, একজনও কমেন্ট করবে না। কারণটা অজানা নয়। তো আমরা কিন্তু আসলে এই যে তিতুমির বিশ্ববিদ্যালয় বলছে যে আমরা বিশ্ববিদ্যালয় হতে চাই, কিন্তু আমরা নিজেদেরকে প্রোডাক্টিভ হিসাবে বা আমরা নিজেরা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি না। শুধু শুধু স্যারদের দোষ দিচ্ছি যে স্যাররা পাচ্ছে না, আমাদের স্যাররা তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা তো স্যারদের থেকে এগুলো পাচ্ছি, শিখছি। তাদের জন্য আমাদের দোয়া করা উচিত এবং আমাদের নিজেদেরকে নিজেদের জ্বালাই করা উচিত। হয়তোবা আমরা সবকিছু পারবো না, সম্ভব না, কিন্তু আমাদের অ্যাটলিস্ট এই মানসিকতা থাকা দরকার যে আমরা কিন্তু ভালো কিছু করব। ঠিক আছে, তো এরপর আরো কিছু কথা লিখে দেই, সেটা হচ্ছে আহ, আচ্ছা আমরা আরো কিছু কথা লিখি, সেটা হচ্ছে কি লেখা যেতে পারে। একটা কঠিন একটা ব্যাপার লিখতে চাইছিলাম, কিন্তু আরো শর্টকাট কয়টা লিখে তারপর কঠিনটা লিখতে চাই। যেমন দ্য রেডিয়াস, এগুলো একটু জাস্ট এগুলো এমনিতে জিজ্ঞেস করতে পারে টিচার নিয়োগের সময় ভাইবাতে। দ্য রেডিয়াস অফ আ সার্কেল রিমেইনস ইনভ্যারিয়েন্ট। তাই আমি যেহেতু 2 নাম্বার বুঝাই ফেলছি, এগুলো আর বোঝানোর দরকার হবে না, আমরা আশা রাখি এটা ফিল করতে পারবো। আন্ডার, এটা কিন্তু আবার রিজিড বডি মোশনের ক্ষেত্রে, রিজিড বডি মোশন আমরা কিন্তু যে কোনো ট্রান্সফরমেশনে কিন্তু তোমার রেডিয়াস
আবার বলছি, যে কোনো ট্রান্সফরমেশনে কিন্তু তোমার রেডিয়াস ইনভ্যারিয়েন্ট থাকবে না। শুধুমাত্র রিজিড বডি মোশনের ক্ষেত্রে একটা সার্কেলের রেডিয়াস ইনভ্যারিয়েন্ট থাকবে। এটার প্রমাণ আছে। ঠিক আছে? তো আমরা প্রমাণ করতে চাচ্ছি না, জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিজিড বডি মোশনে আরেকটা জিনিস ইনভেরিয়েন্ট থাকে। এগুলোর প্রমাণ আছে। কেউ যদি আগ্রহী হও আমাদেরকে কমেন্ট করলে আমরা এগুলোর প্রমাণ করব। কিন্তু এগুলো যে আসবে এরকম না। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে এই ব্যাপারগুলো, যে স্যার একটা ইকুয়েশনের ডিগ্রি কখনোই চেঞ্জ হবে না, মানে দ্যাট ইজ ইনভেরিয়েন্ট থাকবে কখন যে কোনো ট্রান্সফরমেশন করি। তারপর দুইটা পয়েন্টের ডিসটেন্স কখনোই চেঞ্জ হবে না যে কোনো ট্রান্সফরমেশন করি। কিন্তু রেডিয়াস অফ এ সার্কেল, তারপর হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু হচ্ছে আমার ইনভেরিয়েন্ট হবে শুধুমাত্র আন্ডার রিজিড বডি মোশনের ক্ষেত্রে। এগুলো একটু জানতে হবে। দ্য এরিয়া, এগুলোর প্রমাণ আমাদের অহরহ আছে বা নেটেও পাওয়া যায়। দ্য এরিয়া অফ আ triangle remains invariant under rigid body motion. এগুলো যদি আমাদের প্রমাণ দরকার হয় কারো, বা কার ফিল করতে মন চায়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানালে আমরা সেটার প্রমাণ তাকে পাঠিয়ে দেবো, বা আমরা একটা ভিডিও করবো, সমস্যা নেই। কিন্তু এগুলো আসে না সাধারণত, তো তারপর আমরা একটা নোট ডাউন করে দিলাম। এরপর আমরা হচ্ছে আসলে এবার একটা নিউ ম্যাথে যেতে চাই। এই পর্যন্ত আমরা রাখতে চাই, আমরা কিছু ম্যাথ করতে চাই, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করতে চাই, এবং এই ম্যাথটা করলেই আমাদের হচ্ছে আরেকটা ম্যাথ করবো, তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা আসলে এটা হচ্ছে খাতা কলমের ম্যাথ, একটা ম্যাথ 01। আমরা আগে বলছি যে এই চ্যাপ্টারে বিসিএস এ কোনো ধরনের কোশ্চেন আমি দেখিনি, যদি কেউ পেয়ে থাকে তাহলে আমাদেরকে পাঠালে তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা এই কারণে আমাদের নিজেদের জন্য শুধুমাত্র আমরা দুইটা ম্যাথ করব, জাস্ট ফিল করার জন্য। তো তারপর যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। তাহলে ম্যাথ 01 সেটা আমি করতে চাই, একটু কঠিন অঙ্কটা করতে চাই সবার আগে, তারপর আমরা সহজটা করবো পরবর্তীতে। আচ্ছা, যদি এরকম থাকে, কোশ্চেন 1 বলা আছে, ইফ দ্য অরিজিন is shifted to p সমান 7 3 and আমরা পরে কোশ্চেন বুঝাবো, আমরা অবশ্যই আগে লিখবো, তারপরে আমরা হচ্ছে কোশ্চেন বুঝাবো, তারপর আমরা সমাধানের দিকে যাব। axes are rotate করে so that the positive axis না বলে ডিরেকশন বলি, the positive direction of new x axis coincide with vector pq। তাই এখানে একটা ভেক্টর চিহ্ন দেই, যেহেতু ভেক্টর বলছে। আর বলে দিয়েছে q being the point 10,7। আমাকে তাহলে কি বের করতে বলছে, দেন find the formula for the, কি ধরনের ফর্মুলা বের করতে বলছে, for the coordinate transformation, coordinate transformation। ওকে, আমি একটু আগে বুঝাতে চাই, তারপর আমি, ব্যাপার নাই আমাকে আসলে, আমি সবসময় আমি আসলে কি তথ্য দেওয়া আছে সেটা আমি একটু পরেই জানতে চাই বা পরেই বুঝাতে চাই। আসলে আমি একটু না বুঝে অঙ্ক করতে চাই প্রথম দিকে। আমি একদম চলে যাই যে এখানে, যে ফাইন্ড দ্য ফর্মুলা ফর দ্য কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, অর্থাৎ আমাকে এরকম একটা ফর্মুলা চাইছে, সেটা হচ্ছে তোমার এখানে এক ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। তো আমরা আমি অঙ্ক লিখতে গিয়ে একটু খেয়াল করেছি যে এখানে এক ধরনের ট্রান্সফরমেশন হয়েছে, সেখানে আবার একটা কথা আছে যে রোটেট করছে। দেখো আমি দাগাতে চাই সেই জায়গাটা, এখানে দেখো লেখা আছে, এই যে এখানে দেওয়া আছে, 1 মিনিট আমাকে একটু সময় দিতে হবে। এই যে এখানে দেওয়া আছে, নো নো এখানে না, এই যেখানে দা কোঅর্ডিনেটস অ্যাক্সিস আর রোটেট, দেখছো? তাহলে আমি একদম সহজ কথা হচ্ছে, আমাকে 1 নাম্বার কথা হচ্ছে ফর্মুলা আমাকে বের করতে বলছে। আমরা তো ফর্মুলা জানি, এবং আমরা তো 3টা ফর্মুলা শিখছি। 1 নম্বরে শিখছি হচ্ছে আমরা ট্রান্সলেশন, তারপর রোটেশন, তারপর হচ্ছে রিজিড বডি মোশন। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সলেশন এবং রিজিড বডি মোশন নামে কিছু নেই, এখানে শুধু বলছে রোটেট করছে। তার মানে আমরা এতটুকু শিওর যে আমার ফর্মুলা যে বের করতে বলছে, আমরা এতটুকু শিওর, আমি তাহলে অঙ্ক করছি না, এখন শুরু করছি না, কিন্তু আমি এতটুকু শিওর হয়েছি যে আমাকে আসলে এই ফর্মুলাটা বের করতে বলছে। কোনটা? এই যে এখানে আমি একটু এখানে লিখতে চাই, এখানে লিখতে চাই যে এই ফর্মুলাটা আমাকে বের করতে বলছে। কোনটা বলছে? আমাকে বের করতে বলছে x সমান হচ্ছে x প্রাইম, কালকে এগুলো মুখস্থ করার টেকনিক বলছিলাম, x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা। ওকে, এরপর এরপর আরেকটা কথা, আমার পড়া কি কোথাও ভুল আছে? আমি কি কোথাও ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছি। কোথায় ভুল করেছি? আমার এই কারণে আমি আবার বলছি, যারা আমার মতো করতে চাও বা আমাদের মতো এরকম শিখতে চাও, এটা ঠিক না।
আমরা মানুষ, ভুল হতে পারে। এখানে আমি একটা জায়গায় দেখছি যে কোঅর্ডিনেট অ্যাক্সিস আর রোটেট করছে। অপরদিকে আরেকটা অংশ কিন্তু আমি পড়িনি। এই কারণে পুরো অঙ্ক প্রথমেই ভালোভাবে বিসিএস এ ভালো করার একমাত্র, রিটেনে ভালো করার একমাত্র ওয়ে হতে পারে যে পুরা কোশ্চেনটা আমার পড়তে হবে। এবং এখানে মুখস্থ করার তো কোনো আলাই-বালাই নেই। কিন্তু আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে অনেক মুখস্থ করে আমরা পাস করে আসছি, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এরকম নাই। জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। যদি আমাদের যারা প্রশ্নকর্তা আছেন তারা যদি সৎ হয়ে থাকেন, তাহলে যদি জাস্ট একটুখানি চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু আমাদের জীবন শেষ। মানে অঙ্ক হবে না। এই যে ১ম লাইনের একটা জিনিস লুকায়িত আছে। অরিজিন ইস শিফট করা হইছে বলছে। অরিজিন দেখো ভালোভাবে পড়ো। আমি এটা একটু উপরে উঠাই নেই। দেখো বলা আছে এই লাইনটা তাহলে পড়ো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। বলছে যে অরিজিন ইফ দ্য অরিজিন ইজ শিফটেড, এবার বলছে এক নাম্বার কথায় বলছে অরিজিন যদি শিফট হয়, দুই নাম্বার কথা বলছে আবার রোটেট হইছে, তাহলে তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে রিজিড বডি মোশন। আর রিজিড বডি মোশনের ক্ষেত্রে ফর্মুলা কি, এখানে প্লাস আর একটা আলফা হবে, তার মানে আমাদের এই সূত্রই বের করতে বলছে, তাই কিনা? তাই কিনা? কেন কেন আমরা রিজিড বডি মোশন হবে, আমি কি বুঝাইতে পেরেছি? কারণ এখানে প্রথমে ট্রান্সলেশন হইছে, কারণ অরিজিন শিফট তোমাকে বলে দিবে না যে ট্রান্সলেশন, কারণ তুমি তো ডেফিনেশন আগের দিন পড়ে আসছো যে ট্রান্সলেশন মানে হচ্ছে অরিজিন শিফট, নাথিং বাট অরিজিন শিফট ছাড়া আর কিছুই না। হ্যাঁ, তারপরে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোমার অ্যাক্সিস পরিবর্তন করা যাবে না, মানে অ্যাক্সিসের ডিরেকশন। তো এখানে বুঝেই যেতে হবে যে অরিজিন শিফট হচ্ছে, তার মানে এখানে ট্রান্সলেশন করছে, এরপর আবার রোটেট হচ্ছে, তার মানে এখানে কি হইছে? তার মানে একমাত্র কি বলতে পারি? রিজিড বডি মোশন। তাই সেটাই আমাকে আসলে বের করতে বলছে। তাহলে এখানে আমার এইটা y প্রাইম। এবার দেখো এখানে থাকবে কত? এখানে থাকবে অবশ্যই sin থিটা। আমি কিন্তু এর আগের দিন বক্স লিখেছিলাম একটা মুখস্থ করার জন্য। এখানে y প্রাইম, সরি এখানে তো একটা x প্রাইম হবে। আমি ভুল করেছি। দুঃখিত। ওকে। এখানে x প্রাইম y, এখানে হচ্ছে তোমার cos থিটা প্লাস বিটা। ওকে। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা বের করতে বলছে। এক নাম্বার কথা গেল। এরপর আমরা জানি যে আসলে ফর্মুলা বের করতে গেলে একটা ব্যাপার থাকে। ও এখানে y প্রাইম দিয়ে কেন? আচ্ছা y প্রাইম দিয়ে কেন? আচ্ছা শোনো। এবার আমরা জানি যে ফর্মুলা বের করতে যাবো সেখানে ঠিক আছে আমার এইগুলো থাকবে, কিন্তু আমাকে এইগুলো বের করতে হবে। আমরা যখন ইকুয়েশন বের করতে যাই, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সবাই মনে থাকার কথা যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে দেখবা আননোন হিসেবে x থাকবে, y থাকবে, তাই না? আমরা কিন্তু কনস্ট্যান্ট ব্যাপারগুলো সম্পর্কে বের করে থাকি। আবার বলছি আমরা কিন্তু কনস্ট্যান্ট ব্যাপারগুলো বের করে থাকি। তার মানে আমাকে যদি তথ্য দেওয়া থাকে, আবার বলছি যদি তথ্য দেওয়া থাকে আমাকে দেখতে হবে এইটা কি বের করতে হবে কিনা, এই আলফাটা বের করতে হবে কিনা আমাকে দেখতে হবে। তারপরে এই আলফাটা যদি আমার তথ্য দেওয়া থাকে, আলফা বের করতে হবে, বিটা বের করতে হবে। এবার এখানে দেখো সাইন থিটা এটা বের করতে হবে, কস থিটা এগুলো বের করতে হবে। এখানে দেখো কস থিটা এগুলো বের করতে হবে যদি তথ্য দেওয়া থাকে। এবার আসলে আমরা বুঝতে পেরেছি এতটুকু যে আমাকে আসলে এইগুলো বের করতে হবে, এই দুইটা জিনিস বের করতে হবে। এতটুকু আমরা এখন পর্যন্ত শিওর হয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা যেতে চাই, দেখি এখান থেকে আরো কি কি বের করতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যেতে চাই। আসলে কিন্তু এগুলো এতক্ষণ পর্যন্ত যা বলছি সবকিছু অঙ্ক করার জন্য বলছি। এখন আমি একবার অঙ্কটা পড়ি নাই এটা মনে রাখতে হবে আমার। আমি এখন প্রুফে যেতে চাই বা সলিউশনে যেতে চাই। সলিউশন। আচ্ছা, কি বলছে? তাহলে আমি বুঝতেই পারছি অরিজিন শিফট হয়েছে, তার মানে আমাকে প্রথমে চালাকি করে একটা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম আর একটা নিউ কোঅর্ডিনেট সিস্টেম এঁকে ফেলতে হবে। আমি এর আগের দিন যেহেতু ওল্ড কে কালো দিয়ে করছি, এবারও কালো দিয়ে করতে চাচ্ছি। এটা গেল। এবার বলছে আহ, এরপর বলছে আবার যে একটা নিউ কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিনটা কোথায় শিফট হয়েছে বলতো? এটা তাহলে কি আমাদের 7 হচ্ছে আমাদের আলফা, 3 হচ্ছে আমাদের বিটা, নাকি পারা যাবে না? তাহলে দেখো এই তথ্যটা কিন্তু দেওয়া আছে, এটা যে কোথায় হয়েছে সেটা দেওয়া আছে, এই যে দেখো কোথায় হয়েছে সেটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, আর এটা হচ্ছে আমাদের বিটা। কেন? ওই যে তোমাদের মনে আছে কিনা এর আগের দিন আমি পড়াইছিলাম যে এখানে অরিজিন আছে, এরপর শিফট হয়েছিল এখানে আসছে, এটা হচ্ছে আমাদের আলফা আর বিটা। এখানে তো বলে দিয়েছি দেখো অরিজিনটা কোথায় শিফট হয়েছে, বলছে 7,3 তে। তাহলে এবার আমি যদি একটা এগুলো একটু মুছে দিতে চাই, এবার যদি আমি একটা নিউ কোঅর্ডিনেট সিস্টেম নেই, আমি এবার এভাবে দাগ দিচ্ছি, হ্যাঁ ডট ডট দিচ্ছি, কারণ যদি পরবর্তীতে কোনো কিছু হয় তুমি চাইলে আগের মতো একদম সলিড লাইনে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমাদের নিউ কোঅর্ডিনেট সিস্টেম। ওকে। এবং এই বিন্দুটা আমি কিন্তু এখানে দিতে চাচ্ছি, যে এখানে যে অরিজিনটা সেটা আমি এখানে দিতে চাচ্ছি, কারণ সেটা হচ্ছে 7,3 এবং এই বিন্দুর যে নাম সেটা হচ্ছে পি। দেখো যে বলে দিচ্ছে। এরপর বলছে দা কোঅর্ডিনেট অ্যাক্সিস আর রোটেট করছে। কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কি করছে? রোটেট করছে। কিভাবে রোটেট করছে? বলছে সো দ্যাট যাহাতে দ্য পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস, দেখো আবার বলছি, এটা হচ্ছে আমাদের নিউ এক্স অ্যাক্সিস মনে করো, আর এটা হচ্ছে আমাদের নিউ ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, আমরা ওল্ড এর ক্ষেত্রে আর দিচ্ছি না, ওল্ড এর ক্ষেত্রে আমি এক্স ওয়াই দিচ্ছি না, শুধুমাত্র এতটুকু মনে রাখো যে আমি দিলাম। তাহলে এবার রোটেট করছে কিভাবে? বলছে এমন ভাবে রোটেট করছে যাতে করে নিউ এক্স অ্যাক্সিসটা, তাহলে এবার আমি রোটেট করাই ফেললাম। আচ্ছা, রোটেট করাচ্ছি ভিন্ন কালি দিয়ে, এখানে এই রোটেট করাচ্ছি। রোটেট করা মানে এখানে ধরো থিটা কোণ দিয়ে, আচ্ছা আমি একটু দিচ্ছি, এটা দিচ্ছি। আচ্ছা, এই যে রোটেট করে ফেললাম। হ্যাঁ, এখানে তাহলে যে পরিমাণ অ্যাঙ্গেল হবে, এখানে যে পরিমাণ অ্যাঙ্গেল হবে এখানেও সেই পরিমাণ অ্যাঙ্গেল হবে, মানে পরবর্তীটা। আচ্ছা, তাহলে এটাও মনে করো সেই পরিমাণ অ্যাঙ্গেল আছে, এটা থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন কথা হচ্ছে আমি কেমনে বুঝবো যে এটা এই বরাবরই যাবে? আপনি কেন এমন দিলেন না?
রোটেটটা আরো বড় ছোট করলাম না, কারণ এখানে বলে দিয়েছে যা রোটেট এমন ভাবে হবে যা পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস, তার মানে এটা কিন্তু আমাদের নিউ এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন, সেটা কোইনসাইড করবে উইথ দ্য ভেক্টর পি কিউ। আর কিউটা কি, কিউ হচ্ছে 10 7। দেখো এটা যদি হয়ে থাকে 7 10, তোমরা বুঝো এই বিন্দুটা যদি হয়ে থাকে 7 10, তাহলে 10 7 কোথায় হবে, আর একটু উপরে এখানে হবে। এটা হচ্ছে আমাদের 10 7, এরা কিন্তু কোইনসাইড করবে, মানে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই কারণে আমরা এমন দিয়েছি। এখন 10 7 যদি এখানে থাকতো তাহলে এর সাথে এরকম দিতাম, এভাবে আঁকতাম। আমি যেভাবে ধরে নিয়েছি সেভাবে, এক্সাক্ট চিত্র হতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে দেখো আমরা এবার এবার আমরা কি করতে পারি। আমাদের কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের শুধুমাত্র এই ফর্মুলাটাকে, আমার তো এই ফর্মুলাটাই দরকার, এই ফর্মুলাটাই দরকার। দেখো আপাতত মনে হচ্ছে যে আসলে তো আমার এতটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে। থিটা, এরপরে হচ্ছে মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, আর আলফার মান তো আমার দেওয়াই আছে, আলফার মান হচ্ছে 7, আর ওয়াই সমান হচ্ছে এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা, বিটার মান হচ্ছে আমাদের 3, তাই কিনা। এখন কথা হচ্ছে তাহলে মনে হয় আমাদের এই পর্যন্ত অঙ্ক, আমাদের মনে মনে এরকম একটা ব্যাপার আসতে পারে যে আমাদের অঙ্ক তো শেষ, আমাদের অঙ্ক, আবার বলছি আমাদের অঙ্ক তো শেষ। এরকম তোমার কিন্তু একটা ফিল আসতে পারে যে আমাদের অঙ্ক এই যে শেষ, এইটাই শেষ। কিন্তু তোমাকে একটা মনে রাখতে হবে, আরেকটা তথ্য দিয়ে দিছে যে 7,10, এটা কিসের জন্য দিল, এটা কেন কেন দিল। তাহলে এই আরেকটা তথ্য দিয়ে দিছে, মানে আরেকটা ইনফরমেশন বের করতে হবে এখান থেকে। তার মানে আমরা কিন্তু এখান থেকে থিটা বের করতে পারি। কেমনে বুঝলাম এখান থেকে থিটা বের করতে পারি, কারণ আমি জানি এখান থেকে দেখো তো থিটাটা কি, থিটাটা কি এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে। আর আমরা জানি এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে ধনাত্মক দিকের সাথে, সেটা বের করার নামই তো ঢাল। তাহলে আমি কি এখান থেকে এই থিটাটা বের করতে পারি এই ফর্মুলা দ্বারা, স্লোপ স্লোপ বা ঢাল অফ পি কিউ কিভাবে বের করতে পারি। দেখো আমরা ঢাল বের করার অনেকগুলো ফর্মুলা জানি, আমি একটু ছোটকালের পড়া মনে করা দিতে চাই। কোথায় মনে করাবো, আচ্ছা আমি পরবর্তী পেজে মনে করাই, আরেকটা পেজ নিচ্ছি। আচ্ছা, ছোটখাটো একটা পড়া আছে যে আমরা স্লোপ বা ঢাল বের করার ক্ষেত্রে বিভিন্ন ওয়ে বের করি। এক নাম্বার কথা হচ্ছে, যদি আমি এগুলো আবার মুছে ফেলবো এই কারণে এখানে পাশে লিখে রাখি, স্লোপ বের করার 3 ধরনের ওয়ে আছে। আপাতত আমরা 3 ধরনের শিখে থাকি। এক, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে তখন আমরা স্লোপ বের করি হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, এখানে ভুজ, এগুলো ছোটকালের পড়া। এরপরে আমরা যখন এটা না থাকে শুধু থিটা দেওয়া থাকে, তখন আমরা বের করি হচ্ছে যে ট্যান থিটা, এম সমান হচ্ছে ট্যান থিটা। আর যদি এই দুটার একটাও দেওয়া না থাকে তখন আমরা ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে ঢাল বের করতে পারি, ঠিক আছে, একটা পয়েন্টের পরে লাগে। তাহলে 3 ভাবে করা যায়। এখন কথা হচ্ছে 3 ভাবে যে কোনো ভাবে করি না কেন, ঢাল কিন্তু সবসময় একই জিনিস আসবে, যেটা দিয়েই করি ঢাল সবসময় একই হবে, ঢাল ভিন্ন হবে না। তার মানে আমাদের বুঝতে হবে যে এখানের ক্ষেত্রে আমাদের কোনটা পদ্ধতির মাধ্যমে আমরা ঢালটা বের করবো, ঢাল বের করবো মানে তো কোন পাই যাবো, তাহলে এই কোনটা। তাহলে দেখো এখানে যেহেতু দুটো পয়েন্ট দেওয়া আছে আমরা সেই পদ্ধতির মাধ্যমে করতে পারি, তাই না। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে y2 y1, আর এখানে থাকবে হচ্ছে x2 x1 কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এখানে থাকবে 7 মাইনাস 3, আর এখানে থাকবে হচ্ছে 10 মাইনাস 9। ওকে, এখানে থাকলে হচ্ছে 4/3। এখন আমরা জানি ঢালের সূত্র মানে কি, স্লোপ অফ পি কিউ, এটা কি আমরা ডিনোট করি সবসময় এম দ্বারা, তাই না। তুমি লিখতে পারো এম, এম সমান পেলাম কত 4/3, আর এম সমান আবার কি পারি আমরা, এম সমান লিখতে পারি tan থিটা, তাই না, কারণ আমরা এটা কিন্তু জানি ফর্মুলা। এখন দেখো থিটা সমান আসলে কত হবে, তাহলে tan ইনভার্স 4/3, এটার মান কত তাহলে, থিটা সমান আসবে হচ্ছে আমার, দেখো অবশ্যই অবশ্যই দেখবা এখান থেকে আসবে 3 বাই, না এখান থেকে কত আসবে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, আমাদের যেহেতু আরেকটা কাজ করতে পারি, এভাবে থিটা বের করার দরকার নেই আমাদের জন্য, তাহলে কঠিন হয়ে যাবে, আমরা এখানে রেখে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, হ্যাঁ চাইলে থিটাও বের করতে পারি। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এভাবে ত্রিভুজ সূত্রের মাধ্যমে, এই যেখান থেকে এভাবে সঠিকভাবে আমি একটু ত্রিভুজ সূত্রের মাধ্যমে, কেন ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমি একটু বলে দিতে চাই। ত্রিভুজ সূত্রের মাধ্যমে দেখো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এখানে 4 আর এখানে 3, তাই না, লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ সমান কত আসবে আমরা কিন্তু পেয়ে যাবো, এখানে পাবো হচ্ছে 5, তাই কিনা, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এখান থেকে আমরা কি পাইতে পারি যে sin থিটা সমান, কেন sin থিটা বের করছি, কারণ এখানে দেখো sin থিটা আর cos থিটা আছে, যে আমাদের আননোন ইকুয়েশন, সেখানে sin থিটা cos থিটার মানগুলো বসাইতে হবে, ঠিক আছে। তাহলে sin থিটা সমান কি আছে দেখো তো, আমরা কি লিখতে পারি, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5। এরপর দেখো cos থিটা সমান কত আসবে, তাহলে cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 3/5, তাই না। এখন তুমি এই ইকুয়েশন গুলোতে বসাই দিবা, তাহলে কত আসবে দিন শেষে। আমি কি অঙ্ক ফিল করাতে পারছি কেন আমরা এরকম করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে x প্রাইম এর থাকবে, আর cos থিটা মানে হচ্ছে আসলে 3/5 মাইনাস y প্রাইম মানে কত, y প্রাইম নাই, এটা y প্রাইমের জায়গায় থাকবে। আচ্ছা, এরপর sin থিটা, sin থিটা sin থিটার মান হচ্ছে 4/5, আর যা আছে তাই 7। এবার y সমান তাহলে কত আসবে দেখো, x প্রাইমের জায়গায় x প্রাইম, sin থিটার মান হচ্ছে 4/5 প্লাস y প্রাইম y প্রাইম cos থিটার মান হচ্ছে আমাদের হচ্ছে 3/5, এরপর প্লাস 3 থাকবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এখন অনেকে এরকম একটা ভাবতে পারে, অনেক সময় যারা সরি অনেক সময় এরকম ভাবতে পারে যারা হচ্ছে আমরা যারা একটু 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 না বুঝে করি, অনেক সময় ওরা এই কিউটাকে মনে করে এগুলো মনে হয় এক্স প্রাইম আর ওয়াই প্রাইম না। কারণ এক্স প্রাইম আর ওয়াই প্রাইম মানে কি, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম মানে ছিল হচ্ছে নতুন সিস্টেমে একটা পয়েন্টের ছিল, যে ওল্ড ওল্ড আবার বলছি, একটা ওল্ড সিস্টেমে একটা পয়েন্ট ছিল, সেটার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, আর নতুন সিস্টেমে ওই পয়েন্টের ভুজ হচ্ছে তোমার
এক্স প্রাইম আর কোটি হচ্ছে ওয়াই প্রাইম, কিন্তু এখানে তো এরকম কিছু বলে নাই যে এটা নিউ কোঅর্ডিনেট, এটা কিছু বলছে বলো না, তাহলে বুঝতে হবে এটা শুধুমাত্র একটা পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এই কারণে এভাবে কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে। এটা কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে না এখানে, এই মানটা আবার এটা কিন্তু আবার ভুল করা যাবে না। তো চাইলে এটাকে আমরা আরো সুন্দর ফর্মে লিখতে পারি, এরকম সুন্দর ফর্মে লিখতে পারি। কিরকম কিরকম লিখতে পারি, সুন্দর ফর্মটা দেখাচ্ছি একটু সুন্দর করে, যে আমাকে একটা যেন দেখতে ভালো লাগে। সেটা হচ্ছে আগে যদি আমি 3/5 এক্স প্রাইম এবার নিয়ে আসি তাহলে আমাদের জন্য ভালো হবে। 4/5 ওয়াই প্রাইম দেখতে সুন্দর লাগবে জাস্ট। আর ওয়াই সমান আসলে কত আসবে তাহলে 4/5 এক্স প্রাইম, এখানে 3/5 ওয়াই প্রাইম, আর এখানে +3 থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটু ভ্রান্ত, মানে আমাদের একটা ব্যাপার, আরেকটা অঙ্ক করলে আমাদের হয়তো বা ক্লিয়ার হবে, আমরা সেটা একটু করতে চাই। ম্যাথ 2, ম্যাথ 02 সেটা একটু করতে চাই। একটু সাময়িক নামাজের বিরতি, সবাই ভালো থেকো, একটু 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 ওকে। ওকে, লাস্ট ম্যাথ, এবং এটা থেকে আমাদের আসলে সব কিছু ক্লিয়ার হবে আরো। আমরা লাস্ট ম্যাথটা একটু বেশি সহজ, সেটাই করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এক্স প্রাইম ওয়াই প্রাইম কি। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথটা লিখতে চাই। তো দ্য কোঅর্ডিনেটস অফ নিউ অরিজিন আর 2, 1, and the axes are rotated to an angle, সে অ্যাঙ্গেলটা এবার বলে দিব, an angle 60 ডিগ্রি। এবং বললাম যে if the coordinates of a point in the new system are, সেটা বলে দিচ্ছি, 3 - 4√3 2, এখানে -4 3√3, এখানে হচ্ছে 2, then find the coordinates of each in the old system, আচ্ছা, আমরা এবার অঙ্কটা পূর্ণ করতে চাই। বলছে if the coordinates of new origin are, তাহলে বুঝতে পারছো নিউ অরিজিনের কোঅর্ডিনেটসটা কত সেটা আমাদেরকে বলে দিয়েছে। তো সেটা কত, আমরা দেখো এটা বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2, 1, তার মানে আমরা এখান থেকে আমরা যদি একটু ফিল করতে চাই যে নিউ অরিজিন মানে হচ্ছে আলফা, আচ্ছা, যে আলফা হচ্ছে আমাদের হচ্ছে 2 এন্ড বিটা হচ্ছে আমাদের 1। এরপর বলছে দা অ্যাক্সিস আর রোটেট করছে থ্রু অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তার মানে আমরা বুঝতে পারছি এবার যে আমাদের যে থিটাটা নেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এরপর বলছে ইফ দা কোঅর্ডিনেটস, আবার বলছে কোঅর্ডিনেটস বলছে মানে স্থানাঙ্ক, অফ আ পয়েন্ট, একটা পয়েন্ট ইন নিউ সিস্টেমে একটা পয়েন্টের কোঅর্ডিনেটস যদি এটা হয়, তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে এক্স প্রাইম হচ্ছে 3, 4√3, এভাবে বলা থাকবে, না হলে কিন্তু এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম না। যেমন করে এই আগের ম্যাথে কিন্তু এরকম কিছু বলা নেই, দেখছো? তাহলে এই যে 10,7 এটা কি, এটা কিন্তু আর এক্স প্রাইম ওয়াই প্রাইম না। বুঝতে পারছো, এভাবে যদি বলা থাকে তাহলে হচ্ছে আমরা এভাবে করব। তাহলে ওয়াই প্রাইমটা কি, ওয়াই প্রাইম সেটা হচ্ছে আমাদের 4, 3√3 2। এবার আমাকে কি বের করতে বলছে, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ইট ইন দ্য ওয়ার্ল্ড, মানে সরি ওল্ড সিস্টেমে কোঅর্ডিনেট বের করতে বলছে, তার মানে এক্স ওয়াই সেটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা তো ফর্মুলা জানি, সরাসরি লিখে দেব। প্রথমে হচ্ছে, ঠিক আছে, এই কথা কিন্তু বুঝতে হবে যে প্রথমে কি। তাহলে এখানে কিন্তু একসাথে দেখো নিউ অরিজিন যেহেতু বলছে আবার রোটেট করছে, তার মানে এখানে কি রিজিড বডি মোশন হয়েছে, তার মানে একমাত্র ওই ফর্মুলাটা হবে। তাহলে আমরা একদম লিখে ফেলবো যে আমরা জানি এখানে দুইটা ধরনের ব্যাপারই হয়েছে, এগুলো একটু লিখবা। তারপরে আমরা ফর্মুলাটা লিখবো যে এখানে দুটো ব্যাপারই হয়েছে, তারপরে ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা যেন কি ছিল বলে, ফর্মুলাটা ছিল এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা প্লাস আলফা। এরপর ওয়াই সমান ছিল হচ্ছে কত বলে, এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা প্লাস হচ্ছে বিটা। এবার এগুলোতে বসে দিলে হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি বসে দিলে হয়ে যাবে। কিভাবে দেখি, এক্স সমান এক্স প্রাইম মানে হচ্ছে 3, 4√3/2 কস থিটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে দেখো কস 60 বসো, কস 60 প্লাস এখানে থাকবে হচ্ছে 4, 3√3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আসলে, আর এখানে সাইন 60 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশন করে থাকি, প্লাস প্লাস একটা 2 আছে, আলফার মান 2, এখানে দেখবো আমরা যে এটার মান পাচ্ছি হচ্ছে 5, এবং ওয়াই
এখানে 3 4√3/2 এক্স প্রাইম আর সাইন থিটা সাইন 60 ডিগ্রি। ওয়াই প্রাইমের মান কত বলছে? ওয়াই প্রাইমের মান হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আসবে অবশ্যই, মাইনাস। আমি এই যে মাইনাসটা প্রশ্নে এরকম না, বরং সবার সামনে। আচ্ছা, এটা এই কারণে একটু একটু ভুল হয়েছে, আমি দুঃখিত। প্রশ্ন দেখতে পাইলাম এই মাত্র যে আসলে এটা সবার সামনে, তার মানে এখানে থাকবে হচ্ছে 4, সবার সামনে একটা মাইনাস, সবার সামনে, নট 4 এর সামনে, সবার সামনে। তার মানে এটা একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আমাদের জন্য উত্তম হবে, যেহেতু সবার সামনে এইভাবে লেখাটা উচিত। তাহলে আমাদের ভুল হতো না। জাস্ট এরকম একটু আর একটা দিয়ে দিই ব্র্যাকেট। ওকে, এবার cos 60 ডিগ্রি প্লাস বিটা মানে হচ্ছে কত 1, এরকম করে হিসাব করে দেখলে আমরা দেখবো যে এটার মান পাচ্ছি -3। তার মানে আমরা লিখতে পারি অতএব the coordinates are 5, -3 in the old system। ওল্ড সিস্টেমে আমরা পেয়ে গেলাম। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে চাই। আরো অনেক কিছু আছে এই চ্যাপ্টারে, ম্যাথ করতে পারতাম, কিন্তু আবার বলছি আমরা শুধুমাত্র মেকানিক্সকে সামনে রেখে এই অধ্যায় এই চ্যাপ্টারটা করেছি, অথবা এখানে বিশেষ বেশি কিছু আসে না। তাহলে আমাদের আসলে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 করতে যাব এরপরের বার আমরা। আচ্ছা, চ্যাপ্টার 2 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে এবং আমরা এটা বিসিএস এর প্রশ্ন সলভটা করব ইনশাআল্লাহ। স্ট্রেট লাইন, আচ্ছা আমি এসটি দ্বারা সংক্ষেপে স্ট্রেট বোঝা, মানে স্ট্রেট থেকে এসটি লিখে ফেলছি যে স্ট্রেট লাইন। ঠিক আছে, তা আমরা এই পরের দিন থেকে ইনশাআল্লাহ এটা পড়বো এবং এটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করব, কেন পড়ি, কি কারণে, তারপরে আমরা একটু বলবো। আসলে আমাদের এখানেই সমাপ্ত, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের কাজ শেষ ইতিমধ্যে। তো আমাদের এখানে একটু লিখে রাখা উচিত ছিল ফার্স্ট চ্যাপ্টার এটা। ওকে, এখানে একটু লিখে দেই যে এটা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, এবং আমরা চ্যাপ্টার 1 কে কমপ্লিট করে ফেলছি। ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে আমরা খুব তাড়াতাড়ি এগুলো করে ফেলার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া চাই এবং আপনাদের সুস্থতা কামনা করছি। ওকে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং দোয়া চাই। আল্লাহ হাফেজ। আমাদের চ্যাপ্টার 1 শেষ এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুসারে কাজ করার চেষ্টা করব। আমরা এর পরের দিন চলে যাব, অর্থাৎ লেকচার 3 তে চলে যাব হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি, মানুষজন আশেপাশের মানুষজনকে ভালো রাখি। আল্লাহ হাফেজ। ওকে।